1923 সালে স্টার থিয়েটার প্রযোজিত করোনার্জুন, যেটা সুপারহিট, 500 নাইট ক্রস করছে, তাকেই আমরা সুপারহিট তখন বলা হতো। বাকি অনেক হিট আছে, সুপারহিট নেই। এই করোনার্জুনে আমরা অরিন্দ্র চৌধুরীর উত্থান হচ্ছে, এবং অরিন্দ্র চৌধুরী তার 10 বছর পর সিনেমা করছেন, কিন্তু সিনেমা থিয়েটার দুটোই করছেন। কিন্তু আপনার তো শুরু হয়েছিল স্বাধীনতার থিয়েটার পর সব দিয়ে। থেকে সুপারহিট থিয়েটার কোনটা? শ্যামলী, যেটা ওই 400-500 রজনী ক্রস করছে, যেখানে প্রথম থিয়েটার করতে আসছেন উত্তম কুমার। কিন্তু উনি আর অহিন্দ্র চৌধুরীর মতো উনি বুঝতে পারছেন যে থিয়েটার করলে আমার জীবন অন্য খাতে বইবে, যেটা আমি চাই না। উনি সেটা প্রথমেই বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পারলেন যে আমি তো অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছি। আমাকে শ্যামলী দেখতে এসে যে রূপালী পর্দার নায়কের যে হাহাকার, রূপালী পর্দার নায়কের দেখার জন্যে যে হাহাকার, তাকে একটু ছোঁয়ার জন্যে যে কাতরতা মানুষের, যে স্পর্শের জন্যে যে একটা মানুষের যে একটা উন্মাদ হয়ে যাওয়া প্রায়, যে আমি চোখের সামনে উত্তম কুমারের হাত মেলাচ্ছি, এইটা মানুষের কাছে একটা বিরাট ফ্যাক্টর ছিল। এটা উত্তম কুমার যে মুহূর্তে শ্যামলী করলেন, উনি বুঝতে পারলেন যে ওই শুভেন্দুকে বলা ওনার বিখ্যাত গল্প। শুভেন্দুকে বললেন আসতে দেরি হলো, শুটিংয়ে ঢুকে বললেন কেন রে? উত্তম কুমার বলছেন শুভেন্দুকে, না দাদা ওই পেট্রোল পাম্পে তেল ভরছিলাম, গাড়িটা আস্তে আস্তে তেল ভরে গেল, তা তেল ভরে নিয়ে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। বলে তো ড্রাইভার নেই? বলে না, আমি তো সেলফ ড্রাইভ করি। সে ভালো করিস, কিন্তু শোন তোকে একটা কথা বলি, তুই নিজে নেমে কি তেল ভরলি? বললো হ্যাঁ। বললো জীবনে কখনো করবি না, দুটো পাবলিক এসে যদি তোর সঙ্গে কথা বলতে চাইতো। এই যে রূপলী পর্দার নায়ক যে আসলে একটা সাররিয়েল, তাকে যে স্পর্শ করা যায় না, তাকে যে ধরা যায় না, এটা তো আধুনিক যুগের পৃথিবীতে এসে সব ভেঙে চুরে গেছে। শাহরুখ খানকেও তার সিনেমা পাবলিসিটি করার জন্যে একটা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয়, আমির খানকে যেতে হয়। এখন তো পুরোটাই প্রমোশনের উপরে। প্রমোশন, তার মানে ওই যে প্রজেক্টটা ফেল করেছিল থিয়েটারের ক্ষেত্রে, এই শতাব্দী হচ্ছে সিনেমার অভিনেতাদের ফেল করার সময়। 100 বছর ধরে থিয়েটার নামক যে প্রজেক্টটা ফেল করলো, 150 বছর ধরে, এই আমরা আগামী 150 বছর দেখবো যে সিনেমার, আমরা থাকবো না, তুমি থাকবো না, হ্যাঁ তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার আজকে আমি বলছি মিলিয়ে নাও, যে এই সিনেমার অ্যাক্টরদের এই অ্যাক্টিংকে পেশা করার যে প্রজেক্ট, সেটার সেই সেই প্রজেক্ট, সেই কলোসাস চুরমার করে ভাঙছে, সেইটা ভেঙে পড়ছে। হয়তো রাজনীতি অনেক রূপলী পর্দার নায়ক নায়িকার পেশা হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেইটা, যে ওই পেশায় আর স্বস্তি নেই। ওটা কিন্তু তার, অনেকে ভাবছেন যে তা ধান্দাবাজি, এইসব শব্দ সব ব্যবহার করে। অনেকে বলেন যে এটা তার সুযোগ সুবিধা নেওয়া। আমি বলছি ওটা তার ইনসিকিউরিটি। ওটা তাদের প্ল্যান বি। ওটা ইনসিকিউরিটি, তোমার কাছে ওটা প্ল্যান বি, আমার কাছে অন্তত প্ল্যান ইতেও রাজনীতি ছিল না। তাদের জীবনযাপনের বা সিনেমা নামক বা সিরিয়াল নামক বা অভিনয় নামক পেশাকে যে যে সাস্টেইন করানোর যে প্রকল্প, গত ধরো আমি আমি কবে বলবো, হলিউডে, অফকোর্স হলিউড এটা এখানে একটা বড় আমাদের পথপ্রদর্শক। হলিউডে আমি বলছি যে শেষ বড় নায়ক কে উঠেছেন, একটা 77, যেমন আমি একই সঙ্গে অ্যাল প্যাচিনোকে দেখতে পাচ্ছি, আমি টম ক্রুজও মার্লন ব্র্যান্ডোকে 50s থেকে দেখতে পাচ্ছি। টম ক্রুজ কবেকার অনেক অনেক পরে। আরে রেনম্যান কবেকার সিনেমা বলো তো তুমি? আমাদের কলেজ জীবনে রেনম্যান রিলিজ করছে। মানে আহ, সারা পৃথিবীতেই এই প্রকল্পটা কোথাও ফেল করছে, কিন্তু সিনেমা থাকবে। আমি তোমাকে বলছি থিয়েটার থাকবে, কোনো গুহায় হলেও থিয়েটার হবে, কোনো সমুদ্রের ধারে 5টা দর্শক বসে আছে, থিয়েটার হবে, না, এত কিছু সামলে যখন এত দূর সিনেমাও এসছে হবে। থাকবে। হ্যাঁ, কিন্তু এইটাকে, যে এই যে তুমি আমায় বললে যে এটাই যে পেশা হিসেবে আপনি কি করে বাঁচতে পারলেন বা বাঁচতে পারলেন না, থিয়েটার যেমন আমরা যে প্রজন্মের আমরা মানুষ, 9-এর দশকের মধ্যে থিয়েটারের, গত শতাব্দীর 9-এর দশকের মধ্যে থিয়েটার চর্চা শুরু, সেই সময় থেকে আমরাও স্বাবলম্বী হতেই চেয়েছি। আমরাও হতে পারিনি, ফিল্মের লোকেরাও আর পারবে না, যারা ফিল্ম অ্যাক্টিংকে যারা কেরিয়ার হিসেবে বাজবে বলে ভেবেছিল। হ্যাঁ, সেটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই। মানুষ, মানুষের বেসিক ইনস্টিংক্ট কী, যে আমি আমার স্বাধীন ইচ্ছেগুলোকে আমি সংরক্ষণ করতে চাই, আমার ডিজায়ার্সগুলোকে আমি আমার স্নায়ুতে, আমার মগজে, আমার চাহিদায় আমি সংরক্ষণ করে রাখতে চাই। এইটাই মানুষের বেসিক চাওয়া।
এবং সেই জন্য সে একটা স্বাধীনতা চায়। এখন স্বাধীনতা মানে স্ব-অধীনতা, আসলে নিজের অধীন হতে পারছি কি না, হ্যাঁ, আমি নিজের চাওয়াগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি কি না, হ্যাঁ, এইটা বুঝতেই অনেক মানুষের দশকের পর দশক কেটে কেটে যায়। যাচ্ছে। তো সেটা আমি কি করে, কিন্তু স্বাধীনতা তো সত্যি নেই। আপনি যদি ভাবেন যে আগে তো কোথাও নেই, না, কোথাও নেই। এই যে আমি 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 মানে আমাদের দেশের সর্বোচ্চ যে রাষ্ট্রনায়ক, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখছিলাম, তার দলীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে কি, তার যেভাবে তিনি এটা টানেন, যেভাবে পাঞ্জাবি এভাবে একটা বোতাম লাগান, এবং যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন তার দলের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি যখন আমি গিয়ে দেখলাম, ইসরায়েলে গিয়ে পৌঁছলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দেখে তিনি যা করলেন, যার 124টা দেশে ঢোকা বারণ, যে প্রধানমন্ত্রীর, যুদ্ধাপরাধী হিসেবে যিনি চিহ্নিত, তাকে দেখে যেভাবে জড়ালেন, যেভাবে তাকে আপ্লুত হয়ে গেলেন, তাহলে কেউই স্বাধীন নয়। এভরিওয়ান হ্যাজ এ বস, প্রত্যেকের মাথায় একজন বস আছে।